ভগবান তো আছেন, বিনা দোষে একজনকে তিনি কি শাস্তি দিতে পারেন? কেন বুঝতে পারছো না বুঝি? সবাই আমাদের ঘেন্না করবে। আমরা এখানে থাকবো কি করিয়া? যেদিকে দুই চোখ যাই, যেদিকে অচেনা দেশ আছে, কেউ যেখানে আমাদের চেনে না, নাম ধাম জানে না, সেখানে গিয়ে আমরা বাসা বাঁধিব? মিস্টারদের কড়া সিগারেট টানিয়া পশুপতির বোধহয় গলাটা খুসখুস করিতেছিল। কাজেই গলাটা একবার সাফ করিয়া নিয়া সে বলিল, হ্যাঁ, রেনুর জন্য তুমি ভেবো না কোনো। ওকে আসতে দেয় না ঠিকই, তবে কষ্ট ওরা দেয় না। বিবাহের পর প্রথম শ্বশুর বাড়ি গিয়া আর আসিতে না দিলে মূল বছরের মেয়েকে কষ্ট দেওয়া হয় কি না গণপতি ধারণা করিয়া উঠিতে পারিল না। কিন্তু বোনটার জন্য তার নিজের বড় কষ্ট হইতে লাগিল। মৃদু স্বরে সে বলিল, ওকে একটা তার করে দিলে ভালো হতো না? পশুপতি বলিল, তোমার কথা থাক গে, কাজ নেই, কি আর হবে ওতে? মাঝখান থেকে বাড়ির লোকে হয়তো অসন্তুষ্ট হবেন। কাল খবরের কাগজে তো সব বেরোবেই, জানতে তো এমনিতেই পারবে। খবরের কাগজ? তা ঠিক, খবরের কাগজে কাল সকল কথাই বাহির হইবে বটে, কিন্তু রেণু কি খবরের কাগজ পড়িতে পাই? ভাই খুনে তাই ধরা পড়িয়াছে এই বলিয়া অতটুকু মেয়েকে যারা আটক করিয়া রাখিতে পারে, এতখানি উদার কি তাদের হওয়া সম্ভব? গণপতি বলিল, তবু আপিলের ফলটা আগে থাকতে জানতে পারলে। পাশ থেকে বাবা রাজেন্দ্র বলিলেন, তাই বরং দাও পশু, আর রেনুর শ্বশুরকে একটা তার করে দাও, লিখে দিও প্লিজ ইউনিফর্ম রেনু, নয়তো তারা মেয়েটাকে কিচ্ছুটি জানাবে না। ইতিমধ্যে তার লিখিতে পশুপতি আপিস ঘরে চলিয়া গেল। ৩২ বছর যে পরিবারে গণপতি সহজ স্বাভাবিক জীবনযাপন করিয়াছে, আজকে সেখানে বিভৎস অসাধারণত্ব অর্জন করিয়া ফিরিয়া আসিয়া সে যে বিশেষভাবে কিরকমই হইয়া উঠিয়াছে, এবং এতগুলি মানুষের মধ্যে ক্রমাগত মানুষকে খুঁজিয়া পাইতে থাকিবে, তাতে আশ্চর্যের কিছু নাই। পলকে পলকে সে টের পাইতে লাগিল, এরা ভুলিতে পারিতেছে না। বিচার নয়, বিশ্লেষণ নয়, বিরাগ অথবা ক্ষুধাও নয়, তাদের এই গণপতি অকথ্য কলঙ্ক রটিয়েছে। দেশের ও দশের কাছে সে পরিবারের মাথা হেট করিয়া দিয়াছে। আইনের আদালতে ভালো রকম প্রমাণ হোক আর নাই বা হোক, মানুষের আদালতে তার পার্শ্ববিক প্রমাণিত হইয়া গিয়াছে। ফাঁসির হুকুম রোধ হোক, এ ব্যাপারে এখানে শেষ নয়, এখনো অনেক বাকি আছে, অনেক মন ও মানের লড়াইও আছে। কত কাল ধরিয়া তাহারই কলঙ্ক কাহিনী লোকে মনে করিয়া রাখিবে। মনে করিয়া রাখিলেই বাকি, গণপতি না থাকিলে এ বাড়িতে কেন তার কলঙ্কের ছায়াপাত হইবে? এত স্পষ্টভাবে না হোক, মোটামুটি এই চিন্তাধারাগুলি গণপতির অনুসন্ধান তার মনে আনিয়া দিতে লাগিল। সকল কথাই ভাবিতে ভাবিতে সহসা রমার জন্য তার মনে দেখা দিল গভীর মমতা। জেলে বসিয়া রমার কথা ভাবিয়া তার খুব কষ্ট হইত, কিন্তু সে ছিল। শুধু তার দুর্ভাগ্যের কথা ভাবিয়া রমা যে যাতনা ভোগ করিতেছে, তাই ভাবার কষ্ট। কিন্তু এখন হঠাৎই সে বুঝিতে পারিল, স্বামীর জন্য শুধু ভাবিয়াই রমা রেহাই পায় নাই। নিজের যে একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের মহাশক্তির পরীক্ষার শেষ হয় নাই। শুধুমাত্র কি তাই, বাহিরে জগৎ নরঘাতকের স্ত্রীকে যা দেয়, সেসব যে কি, এবং সেসব সহ্য করিতে একটি নিরুপায় ভীরু বধূর যে কতখানি কষ্ট হইতে পারে, তাহা ধারণা করিবার মতো কল্পনা শক্তি গণপতির ছিল না। যেটুকুই সে অনুমান করিতে পারিল, তাতেই বুকের ভেতরটা তাহার তোলপাড় করিতে লাগিল। কিন্তু নিজেকে সে বুঝাইবার চেষ্টা করিতে লাগিল যে, যাক, রমার একটা প্রকাণ্ড দুর্ভাবনা তো দূর হইয়াছে। মোটামুটি রাত্রি 2টার সময় বৃষ্টি বন্ধ হইল। পাড়ার 2-1 ভদ্রলোক এবং পাড়ার বাহিরে 2-1 বন্ধু বান্ধব দেখা করিতে আসিলেন।
তবে পশুপতির মোটেই ইচ্ছে ছিল না। কাজে গণপতি আজ যেন তাহাদের সকলকে বলিয়া দেয় তাহার শরীর খুব খারাপ, সে শুইয়া পড়িয়াছে। কিন্তু গণপতি এ কথা কানে তুলিল না। নিচে গিয়া সকলের সঙ্গে দেখা করিল, বসিয়া আলাপও করিল। নিজের স্ত্রী রমার কথা নতুনভাবে ভাবিতে আরম্ভ করিবার পর গণপতির মধ্যে যেন একটা নতুন আবির্ভাব ঘটিয়াছে। সে বুঝিতে পারিয়াছিল, যাহাই ঘটিয়া থাক, ভীরু ও দুর্বলের মতো হাল ছাড়িয়ে দিলে চলিবে না। নিজের জোরেই আবার তাহাকে নিজের পারিবারিক ও সামাজিক জীবনে গড়িয়া তুলিতে হইবে। লজ্জায় যদি সে এখন মুখ লুকাইয়া থাকে, তার লজ্জার কারণটা যে লোকে আরো বেশি সত্য বলিয়া মনে করিবে, কিন্তু তা সে চায় না। যারা আসিয়াছিলেন গণপতির মুক্তিতে আনন্দ জানানোর ছলে তাদের কৌতূহল মেটানোই ছিল প্রধান লক্ষ্য। গণপতির সঙ্গে কথা বলিয়া সকলে একটু অবাক হইয়া বাড়ি চলিয়া গেল। মানুষটা যে একদম ভাগিয়া চড়িয়া গিয়াছে এতে তো সন্দেহ নাই, কিন্তু খুব যে নিচে নামিয়াছে কারো তা মনে হইল না। সে নিজেই একরকম চেষ্টা করিয়া প্রথম আলাপের আড়ষ্টতা কাটাইয়া আনিল। বেশি বকিল না, বেশি গম্ভীর হইয়া থাকিলও না। ফাঁসির হুকুমটা পাইয়া একেবারে উড়াইয়াও দেয় নাই। আবার এমন ভাবও দেখাইল না যে ফাঁসির হাত এড়ানোর আনন্দে বিগলিত হইয়া পড়িয়াছে। ভগবান তো আছেন, বিনা দোষে একজনকে তিনি কি শাস্তি দিতে পারেন? এমন আশ্চর্য সরলতার সঙ্গে এমনভাবে গণপতি একবার এই কথাগুলি বলিল যে শ্রোতাদের মনে তার প্রতি সত্য সত্যই একটু শ্রদ্ধার ভাব আসিল। মনে হইল আসিবার সময় লোকটার সম্বন্ধে যে ধারণা ছিল এখন হয়তো সেটা ভুল। রাত্রি বাড়িয়া যাইতেছে, বাহিরে সকলে চলিয়া গেল। গণপতি আর বেশি দেরি না করে সামান্য কিছু খাইয়া নিচের ঘরে শুইতে গেল। বাহিরের কয়েকটি লোকের কাছে খানিক আগে এসে যে সাফল্য লাভ করিয়াছে, তখন তার মনে হইতে লাগিল মাদকতা ভরা মোহ কাটিয়া যায় নাই, এবং খানিক পরে সেজন্যই রমার সঙ্গে বাঁধিল বিবাদ। হ্যাঁ, বিবাদ। এমন প্রত্যাবর্তনের পর রমার সঙ্গে প্রথম দেখা হওয়া রাত্রেই ঘটিল বিবাদ। হয়তো ঠিক তা নয়, কিন্তু রমা ঘরে আসিবার ঘণ্টাখানেক পরে দুজনের মধ্যে যেসব কথার আদান প্রদান হইল সেগুলি বিবাদের মতোই একটা কিছু হইবে। আবেগে উচ্ছ্বাসিত হইয়া উঠিবার সাহস দুজনের কাহারও ছিল না। ঘরে ঢুকিয়া রমা তাই যেমন ধীরপদে তার কাছে আসিল, সেও তেমনি ধীরভাবেই তাহাকে বুকের মধ্যে গ্রহণ করিল। রমার ওজন অর্ধেক হালকা হইয়া গিয়াছে, কিন্তু গণপতি সেটা ভালো রকমের টের পাইল না। তার গায়ের জোরও যে অর্ধেক কমিয়া গিয়াছে। রমার দু চোখ দিয়ে আস্তে আস্তে জল গড়িয়া পড়িতে লাগিল। সে বলিল, তোমাকে তোমাকে ফিরে পাবো ভাবিনি। গণপতি তার মাথাটা কাঁধের পাশে চাপিয়া ধরিয়া বলিল, হ্যাঁ গো, আমিও আর ভাবিনি আবার এ ঘরে তোমার কাছে ফিরে আসতে পারবো বলে। শুধু কি রমার কাছে আসিবারই তার স্বাদ ছিল? মোটেই না। রমাকে দেখার ফাঁকে ঘরের চারিদিকটাও সে দেখিতেছিল, প্রায় কিছুই বদলাই নাই। গণপতি মন দিয়া তাহার ঘরখানি দেখিতে লাগিল। দেখিল ঘরের কোণে যে ফটো ফ্রেমগুলি রয়েছে কিছু কিছু ধুলো জমিয়াছে তাহাতে। তাহার সঙ্গে চারিদিকে আরো যেন অদৃশ্য মলিনতাও রহিয়াছে। প্রায় ঘণ্টাখানেক পরে রমা একসময় তাহাকে জিজ্ঞাসা করিল, কি দেখছ? হ্যাঁ, না, ঘরখানা দেখছি, কতদিন যে দেখি নাই। রমা তখন বলিল, ঘর দেখে আর কি হইবে, এ ঘরে তো আর আমরা থাকবো না। কি বলো, থাকবো না? কোন ঘরে যাব তবে? আমরা চলে যাব গো। রমা বিছানায় নামিয়া একটু সরিয়া ভালো করিয়া বসিল। বিবাদ হয়তো শুরু হইয়াই গিয়াছে। গণপতি একটু বিস্মিত হইয়া বলিল, কোথা যাব রমা? অনেকদিন ধরিয়াই এই প্রশ্নের জবাব রমা নিজের মধ্যে তৈরি করিয়াই রাখিয়াছিল।
সে সঙ্গে সঙ্গেই জবাব দিল, যেদিকে দুই চোখ যাই, যেদিকে অচেনা দেশ আছে, কেউ যেখানে আমাদের চেনে না, নাম ধাম জানে না, সেখানে গিয়ে আমরা বাসা বাঁধিব। আজ রাতে সব বেঁধে হেঁধে রাখিব, কাল সকাল সকাল বেরিয়া পড়িব। কেমন? আর একটা দিনও আমি এখানে থাকবো না। গণপতি বোকার মতো জিজ্ঞাসা করিল, কেন রমা? কেন? বুঝতে পারছো না বুঝি? সবাই আমাদের ঘেন্না করবে, আমরা এখানে থাকবো কি করিয়া? এমনই ভাবে শুরু হইল তাহাদের কথা কাটাকাটি। গণপতি বলিল যে, এমন পাগলের মতো কি করিতে আছে? ঘরে কত আত্মীয় স্বজন আছে, তাহাদের ফেলিয়া কি কোথাও যাওয়া যায়? তাছাড়া যাওয়ার দরকারই বা কি? 2-4 দিন হয়তো লোকে ব্যবহার খারাপ করবে, তারপর এমনি সবকিছু ঠিক হইয়া যাইবে। এত ভাবিতেছে কেন সে? বিবাদ করিবার মতো নয়। আদর করিয়া খুব মিষ্টি ভাষাতেই গণপতি তাহার স্ত্রীকে কথাগুলি বুঝাইবার চেষ্টা করিতে লাগিল। হয়তো এই ব্যাপারখানা তাহার বধূর ছেলে মানুষই মনে হইল। রমা শেষে হতাশ হইয়া বলিল, তবে তুমি যাবে না? গণপতি তাহাকে বুকে টানিয়া আনিল, সস্নেহে তাহার পাংশু কপনে চুম্বন করিয়া বলিল, যাব না বলেছি নাকি পাগলি? চলো না, দুজনে মিলে 2-4 মাসের জন্য কোথাও ঘুরে আসি কি? রমা তখন মাথা নাড়িয়া বলিল, না না, 2-4 মাসের জন্য নয়, আমি চিরদিনের জন্য যেতে চাই। গণপতি তখন বলিল, আচ্ছা, কাল এসব কথা হবে রমা। মোটেই না, আজকে বলো, আমরা কালকেই তো ভোরে যাব। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো রমা? এমন করে কেউ কখনো যায় নাকি? রমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আচ্ছা, তবে থাকো তুমি। গণপতি আরো খানিকক্ষণ তাহাকে আদর করিল, আরো খানিকক্ষণ বোঝাইল। তারপর কিছুক্ষণের মধ্যেই তাহার এই দুর্বল শরীরটা ঘুমাইয়া পড়িল। পরদিন সকালে রাজেন্দ্র উকিলের বাড়িতে একটা বিরাট হইচই শোনা গেল। বাড়ির মেজ বউ রমা নাকি গলায় ফাঁসি দিয়া মরিয়াছে।